আসসালামু আলাইকুম। ডক্টর খন্দকার আব্দুল মতিন বলছিলাম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমাদের কাছে আমরা প্রতিনিয়ত যে পেশেন্টগুলো আমরা দেখি তাদের ভিতর কিছু পেশেন্ট আমাদের কাছে তাদের একটা কমন সমস্যা নিয়ে আসেন, যে দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য থেকে তারা বেরোতে পারেন না এবং দেখা যাচ্ছে যে তারা অনেক লেক্সিটিভ এবং পায়খানা নরম করে ওষুধও খাচ্ছেন, সাময়িক উপকার পেলেও দীর্ঘমেয়াদী তারা এই সমস্যা থেকে বেরোতে পারছেন না। তো আজকে আমরা ভিডিওতে জানবো যে আমাদের যে দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য এটা কেন হয় এবং ফাংশনাল মেডিসিনে এটার মূল কারণ এবং সমাধান। মূল ভিডিওতে আসা যাক। তো কোষ্ঠকাঠিন্য মানে কি, আমরা এটাকে যদি সংক্ষেপে বলি যে সপ্তাহে যদি 3 বারের কম আমাদের যে টয়লেটটা হয়, অথবা প্রতিবার যদি টয়লেট করার পর বেশি চাপ দিতে হয়, কিংবা আমাদের টয়লেটটা যদি শক্ত হয়, কিংবা পুরোপুরি বের হয় না, মনে হয় যে আরো টয়লেট করার ইচ্ছে থাকে, এরকম যদি হয় তাহলে এটাকে আমরা মোটামুটি কোষ্ঠকাঠিন্য বলি মেডিকেলের ভাষায়। এটা শুধু আমাদের যে গাটের সমস্যা নয়, বরং পুরো হজম এবং নার্ভাস সিস্টেমের ভারসাম্যহীনতার একটা লক্ষণ। তো ফাংশনাল মেডিসিনে মূল কারণ কি, এই দীর্ঘদিনে যারা কোষ্ঠকাঠিন্যে ভুগতেছেন, সাধারণত আমরা ফাংশনাল মেডিসিনে বলি যে যাদের পাকস্থলী অ্যাসিডের ঘাটতি থাকে, যদি পেটে পর্যাপ্ত অ্যাসিড তৈরি না হয় তখন খাবার ভাঙতে পারে না। আমরা জানি যে প্রোটিন ডাইজেশন হয় না, খাবার ঠিকমতো হজম হয় না, তখন যে অন্ত্রের যে গতি এটা কমে যায়, যে পেরিস্টালসিস অ্যাক্টিভিটি এটা যদি কমে যায় তাহলে খাবারটা দীর্ঘ সময় আটকে থাকে এবং যার কারণে এটা ইনডাইজেশন হয় না, আটকে থাকার কারণে কোষ্ঠকাঠিন্য হয়। এই পাকস্থলী অ্যাসিড কমে যাওয়ার কারণ কি, দীর্ঘদিন ধরে আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টাসিড খাচ্ছি, তারপর হচ্ছে পিপিআই খাচ্ছি, এবং এতে করে আমাদের যে পর্যাপ্ত অ্যাসিড পাকস্থলীতে থাকার কথা তাও কমে যাচ্ছে। অনেকের মানসিক বিভিন্ন ধরনের স্ট্রেসে ভোগেন বা জিঙ্কের ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। 2 নম্বর কারণ আমরা যদি বলি যে আমাদের যে গাট ডিসবায়োসিস হয়, অর্থাৎ হচ্ছে আমাদের যে পেটে উপকারী অপকারী যে ব্যাকটেরিয়া সেটার ভারসাম্যহীনতা নষ্ট হওয়ার কারণেও কিন্তু আমার এই কোষ্ঠকাঠিন্য হতে পারে। আমরা জানি যে আমাদের পাকস্থলীর পরে আমাদের যে অন্ত্র আছে ইন্টেস্টাইন, সেখানে কিছু ভালো ব্যাকটেরিয়া আমাদের হজমে সহায়তা করে, কিন্তু আমরা দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খাচ্ছি, প্রসেসড খাবার খাচ্ছি, কিংবা অতিরিক্ত চিনি খেলে আমাদের এই যে ভারসাম্য এটা নষ্ট হয়। ফলে আমাদের অ্যাবডোমিনাল ব্লোটিং হচ্ছে, পেট গ্যাস হচ্ছে, ফোলা ফোলা ভাব হচ্ছে এবং কোষ্ঠকাঠিন্য দেখা দিচ্ছে। তারপরে আরেকটা কমন কজ হচ্ছে দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য হচ্ছে হাইপোথাইরয়েডিজম। জানি যে আমরা এটা টার্মটা, যে এটা থাইরয়েড হরমোনের যদি কার্যক্ষমতা কমে যায় সেক্ষেত্রে কি হয়, আমরা জানি যে তখন আমাদের যে গাটের যে পেসেস অ্যাক্টিভিটি এটা কমে যায়, ফলে খাবার ভিতরে বেশি সময় থাকে এবং এই রোগীগুলো দীর্ঘদিনে কোষ্ঠকাঠিন্য ভোগেন। তারপরে হচ্ছে যদি আমাদের ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি থাকে, সেটা কি হয়, আমাদের অন্ত্রের যে মাসেল থাকে এই পেশিগুলো সেটা শিথিল করে এবং মলকে নরম করে ম্যাগনেসিয়াম। কিন্তু যদি পর্যাপ্ত সবজি আমরা বাদাম, বীজ বা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে ম্যাগনেসিয়ামের, ফলে আমাদের এই ম্যাগনেসিয়ামের ঘাটতি হয় এবং যার কারণে আমাদের টয়লেটটা এরকম কষা হচ্ছে। 5 নম্বর কারণ হচ্ছে যে অনেকে ডিহাইড্রেশন বা পানির অভাব, এই কারণেও কিন্তু অনেক সময় আমরা পর্যাপ্ত পানি পান করি না, এই কারণে আমাদের ডিহাইড্রেশন হয়, তখন অন্ত্র মল থেকে পানি শোষণ করে নেয়, ফলে মল শক্ত হয়ে যায়। তারপরে একটা কজ হচ্ছে মানসিক স্ট্রেস। স্ট্রেস কি করে, আমাদের শরীরে ফাইট অর ফ্লাইট সিস্টেম চালু থাকে, ফলে হজম শক্তি দৃঢ় হয়ে যায়। এই কারণে মানসিক চাপে যারা দীর্ঘদিনে ভোগেন তাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে। এখন সমাধান যদি আমরা চিন্তা করি যে কিভাবে আমরা এই কোষ্ঠকাঠিন্য থেকে বেরোতে পারি, প্রথমে হচ্ছে আমাদের 1 নম্বর হচ্ছে হজম শক্তি বাড়াতে হবে। তো সাধারণত খাবার আগে আমরা পেশেন্টদেরকে অ্যাডভাইস করি যে আপনারা অ্যাপেল সিডার ভিনেগার অ্যাসিডটা বাড়ানোর জন্য 1 চা চামচ হাফ কাপ পানিতে মিশিয়ে খেতে পারেন। কিন্তু যাদের আলসার থাকে তাদের জন্য অ্যাপেল সিডার ভিনেগার খাওয়া নিষেধ। প্রোবায়োটিক খাবার হতে পারে যেমন দই, কেফির, সরক্রাট, এগুলো খেলে উপকারী ব্যাকটেরিয়া বাড়বে এবং এর দ্বারা আমাদের হজম শক্তি ঠিক হবে। পর্যাপ্ত পানি পান করতে হবে, প্রতিনিয়ত 2.5 থেকে 3 লিটার পানি পান করা উচিত। সকালে অনেকে খালি পেটে কুসুম গরমের সাথে লেবুর রস খেতে পারেন, চমৎকার কাজ করে। তারপরে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট এক্ষেত্রে হেল্প করতে পারে, বিশেষ করে ম্যাগনেসিয়াম সাইট্রেট। সেটা আমাদের যে টয়লেটটাকে নরম করতে সাহায্য করে। আর কিছু প্রাকৃতিক উৎস থেকে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট পাওয়া যায়, পালং শাক আছে, কুমড়ার বিচি, বাদাম, অ্যাভোকাডো। যাদের ক্লান্তি লাগে বা বেশি ঠান্ডা লাগে বা ওজন বেড়ে যাচ্ছে, তারা থাইরয়েড ফাংশন টেস্ট করে জেনে নিন যে আপনার যে
দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্যের সাথে থাইরয়েড ফাংশনের একটা সম্পর্ক আছে, সেটা আপনারা THS ফ্রি T3 T4 করে জেনে নিন। তারপর হচ্ছে খাবারের পরিবর্তন অবশ্যই আনা উচিত, সমস্ত প্রসেস ফুড খাবার থেকে বাদ দেওয়া উচিত। তারপর হচ্ছে ফাইবার সমৃদ্ধ খাবার বেশি খাওয়া উচিত, শাকসবজি, ফল, গোটা শস্য। তারপরে হচ্ছে আমরা নিষেধ করি গম, ভুট্টা, দুধ, চিনি, সয়াবিন তেল, এবং অনেক সময় দুধজাত খাবার আমাদের যাদের সমস্যা হয় তাদেরকে আমরা এটা নিষেধ করি। আর হচ্ছে প্রতিদিন হয়তো 30 মিনিট হাঁটা উচিত। সকালে নির্দিষ্ট সময় টয়লেটে একটা বসার রেগুলার অভ্যাস করা উচিত। যাদের স্ট্রেসে ভুগতেছেন তারা মেডিটেশন বা ব্রিথিং এক্সারসাইজ করতে পারেন, সেটা হেল্প করবে। আর কিছু প্রাকৃতিক সাপ্লিমেন্ট উপাদান পাওয়া যায়, যেমন অ্যালোভেরা জুস, তারপরে ইসবগুল, হাস্ক, এগুলো ফাইবার বাড়ায়, এগুলো সাময়িক উপকার করতে পারে। তবে মূল কথা হচ্ছে যে আমাদের যদি আমরা আমাদের পাকস্থলীর অ্যাসিড ঠিক রাখি, হ্যাঁ, থাইরয়েড ফাংশন যদি আমাদের নর্মাল থাকে, কিংবা গাট ডিসবায়োসিস এগুলো যদি সমস্যার সমাধান করি, তাহলে দেখা গেছে আমার অ্যাসিড ঠিক থাকলে খাবারটা ঠিকমতো হজম হবে এবং প্রোটিন ডাইজেশন হবে, এবং এর বিপরীতে ঠিকমতো যে এনজাইমগুলো খাবার ভাঙতে সাহায্য করবে এবং পিত্তরস ঠিকমতো নিঃসরণ হবে এবং আমাদের খাবারটা ঠিকমতো হজম হবে, এবং তার যে গাটের পেসেস অ্যাক্টিভিটিটা ঠিক থাকবে এবং টয়লেটটা রেগুলার হবে। তো পরিশেষে বলতে চাই যে কোষ্ঠকাঠিন্য এটা একদিনে তৈরি হয় না, এটা তাই খুব দ্রুত সমাধান আশা করাও যাবে না। তবে ফাংশন মেডিসিন আমরা মূল কারণ খুঁজে বের করে তার হজম শক্তি ঠিক করা, তার যে পানি এবং খনিজ ভারসাম্য বজায় রাখা, মানসিক চাপ কমানো, এগুলো যদি আমরা পেশেন্টের এই সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে পারি, তাহলে অনেকাংশেই এই কোষ্ঠকাঠিন্য থেকে বের হয়ে আসতে পারবেন। তো আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, এবং আপনাদের যদি কোনো কমেন্টস থাকে আপনারা উল্লেখ করবেন, আমরা অ্যান্সার দেবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।